বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন যেহেতু অতিমারির সময় যাচ্ছে, অবশ্যই তোমাদেরকে কোভিড-19-এর যথাযথ নিয়মগুলা মেনে চলতে হবে। অবশ্যই তোমাদের মাস্ক পরিধান করতে হবে এবং নিরাপদ সামাজিক দূরত্ব মেনটেন করতে হবে। তো আজকে আমার বিষয় হচ্ছে প্যারাসাইটোলজি, বিষয় কোড 243109। নতুন চতুর্থ বর্ষ ছাত্রদের জন্য আজকে আমার টপিকস টাইপস অফ প্যারাসাইট। আমি গত ক্লাসে তোমাদেরকে বিভিন্ন অ্যানিমেলের অ্যাসোসিয়েশনগুলো বুঝিয়েছিলাম। সাধারণত একটা প্রাণীর সাথে অন্য একটা প্রাণীর কী ধরনের সম্পর্ক থাকতে পারে, সেটা ক্ষতিকর নাকি উপকারী, নাকি দুজনের জন্যই উপকারী, অথবা একজন উপকৃত হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, কী ধরনের সম্পর্ক, সে সমস্ত বিষয় দিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পরজীবীর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসেই বলেছি, দুইটা ভিন্ন প্রজাতিভুক্ত জীব পরস্পর সহ অবস্থানের ফলে যখন একটি জীব অপর জীবের উপরে সাধারণত আশ্রয়, পুষ্টি, বিভিন্ন কারণে নির্ভরশীল হয়ে নিজে উপকৃত হয় এবং যার উপরে নির্ভরশীল তাহার সেই প্রাণীটি সাধারণত ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এই যে এরকম সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা সাধারণত পরজীবিতা বলি, এবং যে প্রাণীটি উপকৃত হচ্ছে তাকে আমরা পরজীবী বলি, এবং যে প্রাণীটি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাকে আমরা পোষক বলে থাকি। তো আজকে আমরা সাধারণত দেখব যে পরজীবী প্রাণীগুলা সাধারণত পোষকের উপরে নির্ভরশীলতার উপরে ভিত্তি করে অথবা স্থায়িত্বের উপরে ভিত্তি করে পোষকের সাধারণত শরীরে কি পরিমাণ এরা ক্ষতি করছে অথবা এদের পরজীবীর নীতিগুলো কীরকম ইত্যাদির উপরে ভিত্তি করে সাধারণত আজকে আমরা দেখব পরজীবী প্রাণীদের প্রকারভেদ। তো দেখি আমরা পরজীবী শব্দ গ্রিক প্যারা এবং সাইটোস থেকে গৃহীত। প্যারা শব্দের অর্থ রিসার্চ বা বিয়ন্ড এবং সাইটোস অর্থ ফুড। সাধারণত পরজীবী সর্বদাই পোষকের কাছ থেকে খাদ্য ও আশ্রয় পায়। পরজীবীরা অস্তিত্ব সুরক্ষা ও বংশবৃদ্ধির জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত পুষ্টি পোষক থেকে সংগ্রহ করে এবং কাজটা এমনভাবে করে যাতে একদিকে পশুদের সংখ্যা খুব বেশি পরিমাণ হ্রাস না পায় এবং অন্যদিকে জীবনী শক্তি হারিয়ে না যায়। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে পোষক প্রাণীটা যদি মারা যায়, পরজীবী প্রাণী তার শেল্টার হারাবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে পরজীবী প্রাণী পোষকের শরীরে বসবাস করার জন্য এবং পশুকের শরীরে অবস্থানের সময় দেখা যায় যে পশুকের অনেক ক্ষতি সাধন করে থাকে এবং অনেক ক্ষেত্রে পশুকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তো পরজীবীর প্রকারভেদগুলো আমরা দেখব সাধারণত জীবনযাত্রার পদ্ধতি অনুযায়ী, পোষক দেহের অবস্থান অনুযায়ী, তারপরে পশুকের শরীরে এর স্থায়িত্ব অনুসারে, তারপর পশুকের সাধারণত ক্ষতির প্রকৃতি অনুযায়ী, অথবা পরজীবী প্রাণীটার আকৃতি অনুযায়ী, অথবা পোষকের সংখ্যার ভিত্তিতে আমরা সাধারণত পরজীবী প্রাণীদেরকে কতগুলা ক্যাটাগরিতে ভাগ করেছে। তো আমরা দেখি জীবন পদ্ধতি অনুযায়ী পরজীবীকে সাধারণত আমরা দেখি ঐচ্ছিক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী,
আকস্মিক পরজীবী, ছদ্ম পরজীবী। পশুর দেহের অবস্থান অনুযায়ী পরজীবীকে আমরা দুটা ভাগে ভাগ করেছি, অন্তঃপরজীবী, বহিঃপরজীবী। সাধারণত যে সকল পরজীবী পশুকে শরীরের অভ্যন্তরে বিভিন্ন সাধারণত অর্গানগুলোর মধ্যে অবস্থান করে, সেটা পশুকের টিস্যু কলা হতে পারে, কোষকলা বা পশুকের শরীরের ভেতরে বিভিন্ন যে যকৃৎ, পাকস্থলী, অন্ত্র, বিভিন্ন তন্ত্রের মধ্যে এরা অবস্থান করতে পারে। এবং দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরজীবী প্রাণীগুলা পশুকে শরীরের অভ্যন্তরে বসবাস করে এবং পশুকে প্রভৃত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আর যে সমস্ত পরজীবীগুলা পশুকে শরীরের বাইরে অবস্থান করে তাকে আমরা বহিঃপরজীবী বলি। এরা সাধারণত পশুকে শরীরে সাধারণত চুলে, পশমে, ফুলকাতে ইত্যাদি নানা জায়গায় অবস্থান করে এবং পশুকে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তারপরে আছে পরজীবী সাধারণত স্থায়িত্ব অনুসারে সাধারণত পশুকে শরীরে সে কতটা সময় অবস্থান করছে তার উপরে ভিত্তি করে, যেমন দুইটা ভাগে ভাগ করেছে, অস্থায়ী পরজীবী, স্থায়ী পরজীবী। স্থায়ী পরজীবীকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, সাময়িক এবং অবিচ্ছিন্ন। তাছাড়াও পরশান্ত ক্ষতির প্রকৃতি অনুযায়ী পশুকে শরীরে বাস করার সময় পশুকে কতটুকু ক্ষতি করে তার প্রকৃতি অনুযায়ী পরজীবীকে আমরা কয়েকটি ভাগে ভাগ করেছি। যেমন রোগ সংঘটক পরজীবী বা প্যাথোজেনিক পরজীবী, অরোগ সংঘটক পরজীবী বা নন প্যাথোজেনিক পরজীবী। আকৃতি অনুযায়ী পরজীবীকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মাইক্রো পরজীবী এবং ম্যাক্রো পরজীবী। পোষক সংখ্যার ভিত্তিতেও পরজীবী প্রাণীগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, মনোজেনেটিক এবং ডাইজেনেটিক। সাধারণত যে সমস্ত পরজীবীর পোষক সংখ্যা একটা থাকে তাকে আমরা মনোজেনেটিক পরজীবী বলি, এবং একের অধিক সাধারণত পোষক সংখ্যা হলে তাকে আমরা ডাইজেনেটিক পরজীবী বলে থাকি। এবং আমরা যে অন্তঃপরজীবী প্রাণীগুলোর কথা বললাম তারা দেখা গেছে যে পশুকে শরীরে সাধারণত কেউ কোষের মধ্যে, কেউ আন্তঃকোষীয় ফাঁকে, কেউ থাকে সিলোমের মধ্যে ইত্যাদি অনুযায়ীও আমরা এদেরকে কয়েকটি ভাগে ভাগ করেছি, যেমন সাইটোজোয়িক পরজীবী, হিস্টোজোয়িক পরজীবী, সিলোজোয়িক পরজীবী, এন্টারোজোয়িক পরজীবী ইত্যাদি নানা ভাগে আমরা ভাগ করেছি। তো আমরা এখন ডিটেলস দেখব। পোষক নির্দিষ্টতার উপর ভিত্তি করে সাধারণত পরজীবীর প্রকারভেদ। ঐচ্ছিক পরজীবী, যখন কোনো জীব পরজীবী জীবনধারার উপরে সাধারণত নির্ভর করে না, এই সমস্ত পরজীবী সাধারণত এই সমস্ত জীবগুলা সাধারণত পরজীবী এবং মুক্তজীবী উভয় রূপই সাধারণত এরা বসবাস করতে পারে। এবং দেখা গেছে যে উভয় ধারার সাথে খাপ খাওয়ায় তারাই ঐচ্ছিক পরজীবী। যারা পরজীবী এবং মুক্তজীবী উভয় ধারার সাথে খাপ খাওয়ায় তাদেরকে আমরা ঐচ্ছিক পরজীবী বলি। এদের কোনো নির্দিষ্ট পোষক থাকে না, এরা নিকট সম্পর্কিত একাধিক পোষকে সাধারণত বসবাস করতে পারে। এখানে উদাহরণে আমরা দেখি নেমাটোড লার্ভা, যেমন র্যাবডাইটিস ক্যালিফোরা, কিসুমিয়া গণের যে মাছি, দেখা গেছে যে পচা জৈব পদার্থে এরা মুক্তজীবী। এবং কেঁচো ও স্তন্যপায়ী প্রাণীতে এরা অন্তঃপরজীবী হিসাবে বেঁচে থাকে। বাধ্যতামূলক পরজীবী, সাধারণত দেখা গেছে যে পরজীবীর জীবন চক্রে সাধারণত এক বা একাধিক পোষক সাধারণত নির্দিষ্টভাবে ওই পোষকের পরজীবীকে বসবাস করতে হয়, না হলে পরজীবীর জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না। এবং বিভিন্ন শারীরবৃত্ত অ্যাক্টিভিটি সম্পূর্ণ করার জন্য ওই নির্দিষ্ট পোষকটা প্রয়োজন। এই ক্ষেত্রে আমরা এদেরকে সাধারণত বাধ্যতামূলক পরজীবী বলি, যেমন ট্রাইপানোসোমা, টিনিয়া
এদের পোষক সাধারণত দেখা যায় যে নির্দিষ্ট, এবং এরা ওই নির্দিষ্ট পোষকটি নেওয়ার ক্ষেত্রে মানুষ এবং শূকর দুইটা পোষক। তো দেখা গেছে যে এরা সাধারণত ওই পোষকগুলা ছাড়া জীবনচক্র সম্পূর্ণ করতে পারে না। ঠিক তেমনি ট্রাইপানোসোমা জীবনচক্র সম্পূর্ণ করতে সাধারণত এরও দুটো পোষক প্রয়োজন। এদের সাধারণত একটি পোষক সিসি ফ্লাই বা গ্লোসিনা পালপালিস, এবং আরেকটি পোষক হলো মানুষ। তো এদের জন্য এই পোষকগুলা সুনির্দিষ্ট, এবং এই পোষকের বাইরে সাধারণত এদের জীবনচক্র সম্পূর্ণ করা অসম্ভব। আকস্মিক পরজীবী। পরজীবী যে কোনোভাবে হঠাৎ করে যদি নির্দিষ্ট পোষক নয় এমন পোষকের নাগালে যায় ও বেঁচে থাকে, এই ধরনের পোষকে পরজীবীর সাধারণত প্রি অ্যাডাপ্টেশনগুলো সাধারণত হয়ে থাকে। যেমন ডাইপাইলিডিয়াম ক্যানিয়াম, সাধারণত এরা শূকরের মধ্যে কমেনশাল হিসেবে বাস করে এবং মানুষের কখনো কখনো সংক্রমণ ঘটাতে পারে। ভবঘুরে পরজীবী, এক্ষেত্রে পরজীবী কতক ক্ষেত্রে পোষকের দেহের একটি নির্দিষ্ট অংশে থাকে এবং সেখানে সাধারণত দেখা যায় না ও বাস করতে পারে না। হঠাৎ করে সাধারণত দেখা যায় যে ওই অংশে তাদেরকে। আবার রোগ লক্ষণ প্রকাশ করার ভিত্তিতে পরজীবীকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, যেমন প্যাথোজেনিক পরজীবী, নন প্যাথোজেনিক পরজীবী। যে সমস্ত পরজীবীগুলা পশুকের শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে পশুকের অনেক ক্ষতির কারণ হয়ে যায় তাকে আমরা প্যাথোজেনিক পরজীবী বলে থাকি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে পরজীবী বলতে আমরা প্যাথোজেনিক পরজীবী বুঝে থাকি, এবং এরা দেখা যায় যে পশুকের শরীরে যে অংশে বসবাস করে সেই অংশের প্রভূত ক্ষতি সাধন করে। অথবা কিছু কিছু পরজীবী আছে এরা সাধারণত মাইগ্রেশন করে রক্ত পরজীবী হলে শরীরের বিভিন্ন অংশে ভ্রমণ করে এবং ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। যেমন স্লিপিং সিকনেস ডিজিজ ট্রাইপানোসোমার কারণে হচ্ছে, এটা একটা হিমোফ্লাজেলেটেড প্যারাসাইট, এবং এরা সাধারণত রক্তে অবস্থান করে এবং একসময় লসিকা গ্রন্থিতে চলে যায়, এবং কখনো কখনো এরা সাধারণত নার্ভাস সিস্টেমে ঢুকে দেখা যায় যে এই স্লিপিং সিকনেস ডিজিজ তৈরি করে থাকে। তো দেখা গেছে যে এভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পরজীবীগুলা পশুকে ক্ষতি সাধন করে থাকে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নন প্যাথোজেনিক প্যারাসাইট পরজীবী মাত্রই সাধারণত পশুকে কিছু না কিছু ক্ষতি করে থাকে, কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে পশুকের সাধারণত ক্ষতির কারণ না হয়ে সাধারণত পশুকে এরা অবস্থান করে, রোগ সৃষ্টি করে না। এদেরকে নন প্যাথোজেনিক পরজীবী বলি। যেমন কেঁচোর পরজীবী মনোসিস্টিস। আবার পশুকের শরীরের অবস্থানের উপরে ভিত্তি করে এদেরকে দুইটা ভাগে ভাগ করেছি, একটা অন্তঃপরজীবী, একটা বহিঃপরজীবী। অন্তঃপরজীবীরা এরা সাধারণত পশুকের শরীরের অভ্যন্তরে বসবাস করে এবং পশুকের শরীরের বিভিন্ন অর্গানে অবস্থান করে সে সমস্ত অর্গানের ক্ষতি সাধন করে থাকে এবং পশুকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এদেরকে আবার কয়েকটি ভাগে ভাগ করি, যেমন সাইটোজোয়িক পরজীবী, এরা সাধারণত পশুকের শরীরের কোষের ভিতরে অবস্থান করে, এবং হিস্টোজোয়িক পরজীবী, এরা কোষের আন্তঃকোষীয় যে ফাঁকগুলো আছে সেখানে এরা অবস্থান করে, এবং ক্যাপ্টোজোয়িক প্যারাসাইটগুলো সাধারণত দেখা যায় যে এরা সাধারণত মল মূত্রের মাধ্যমে পশুকের শরীরের বাইরে থেকে বেরিয়ে আসে। এরপরে আমরা যাব সিলোজোয়িক প্যারাসাইট। এরা সাধারণত দেখা গেছে যে বিভিন্ন পতঙ্গের সাধারণত সিলোমের মধ্যে এদেরকে পাওয়া যায়, যেমন গ্রেগারিনা। আর এন্টারোজোয়িক পরজীবী, এরা সাধারণত দেখা গেছে যে পশুকের শরীরে সাধারণত পৌষ্টিকতন্ত্রের মধ্যে এরা অবস্থান করে। তো এই অবস্থানের উপরে ভিত্তি করে
সাধারণত কয়েকটা ভাগে এদেরকে ভাগ করা হয়েছে। কেউ সাধারণত মুখ গহ্বরে থাকে, যেমন ইন্টামিবা, জিঞ্জিভালিস। আবার কেউ পোষকের অন্ত্রে থাকে, এদেরকে আমরা আন্তরিক পরজীবী বলি, যেমন ইন্টামিবা হিস্টোলাইটিকা। এরা সাধারণত অন্ত্রে অবস্থান করে অন্ত্রে সাধারণত মিউকোসা স্তরের প্রভূত ক্ষতি সাধন করে থাকে। আবার কেউ জননালীতে অবস্থান করে এবং ক্ষতি সাধন করে থাকে, যেমন ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। তো এরা দেখা গেছে যে পোষকের শরীরে অবস্থান করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা পোষকের ক্ষতি করে থাকে। আর বহিঃপরজীবী সাধারণত দেখা যায় যে এরা সাধারণত পোষকের শরীরের বাইরে অবস্থান করে, পোষকের ত্বক, ফুলকা, চুল, পশম ইত্যাদি অংশে এদেরকে আমরা দেখে থাকি। এবং দেখা যায় যে এবং সম্পূর্ণ জীবন দেখা যায় যে সংযুক্ত থাকে পরজীবী জীবন যাপন কেউ কেউ এরা করে না। কখনো কখনো পোষক দেহের বাইরে থেকে এরা অক্সিজেন গ্রহণ করে, যেমন মাছি, উকুন, টিক্স। পরজীবীর স্থায়িত্বের উপর ভিত্তি করে এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, অস্থায়ী পরজীবী, স্থায়ী পরজীবী। যখন পরজীবীটা প্রাণীটা পোষকের শরীরে সাধারণত জীবনের অনেক সময় অথবা সারা জীবন ধরে অবস্থান করে, তাদেরকে আমরা স্থায়ী পরজীবী বলি। এবং যখন পরজীবী প্রাণীটা অল্পক্ষণের জন্য পোষক দেহে অবস্থান করে এবং জীবন চক্রের অংশ বিশেষ এরা পরজীবী হিসাবে থাকে এবং বাকি সময় এরা মুক্তজীবী হিসাবে থাকে, এদেরকে আমরা অস্থায়ী পরজীবী বলি। যেমন অস্থায়ী পরজীবীর মধ্যে আর্গুলাস, এটা সাধারণত দেখা গেছে যে একটা ক্ষণস্থায়ী পরজীবী। সাধারণত পোষক সংখ্যার উপর ভিত্তি করে আমরা পরজীবীকে দুইটা ভাগে ভাগ করেছি, মনোজেনেটিক এবং ডাইজেনেটিক। সাধারণত দেখি যে পরজীবী সাধারণত একটি পোষক দেহে জীবনচক্র সম্পূর্ণ করে, তাদেরকে আমরা মনোজেনেটিক পরজীবী বলি, যেমন ইন্টামিবা, হিস্টোলাইটিকা, অ্যাসক্যারিস। এরা সবাই কিন্তু পোষকের পৌষ্টিকতন্ত্রে অবস্থান করে এবং পৌষ্টিকতন্ত্রে সাধারণত ইন্টামিবা, হিস্টোলাইটিকা মিউকোসা স্তরে সাধারণত কলাকোষ নষ্ট করে প্রভূত ক্ষতি সাধন করে, যে কারণে সাধারণত দেখা যায় যে আমাশয়ের সাথে সাধারণত রক্ত বের হতে পোষকের। এবং অ্যাসক্যারিস লুব্রিকয়েডিসও সাধারণত এক পোষকী পরজীবী। এইটা মানুষের অন্ত্রে সাধারণত দেখা গেছে যে অবস্থান করে এবং অন্ত্র থেকে এক সময় মলের মাধ্যমে ডিম মুক্ত পরিবেশে আসে এবং এর সাধারণত মুক্ত পরিবেশে অনুকূল সাধারণত দেখা গেছে যে অনুকূল আবহাওয়াতে এর সাধারণত ডিমটা থেকে দুইটা লার্ভা দশা, প্রথম র্যাবডাইটিফর্ম লার্ভা ও দ্বিতীয় র্যাবডাইটিফর্ম লার্ভা দশা তৈরি হয় এবং দ্বিতীয় র্যাবডাইটিফর্ম লার্ভা দশা এর সংক্রমণশীল দশা এবং একসময় এরা উপযুক্ত পোষকের সন্ধান পেলে পোষককে আক্রমণ করে থাকে। এবং ডাইজেনেটিক প্যারাসাইটে আমরা দেখি যে এরা সাধারণত জীবনচক্র সম্পূর্ণ করার জন্য এদের একের অধিক পোষকের প্রয়োজন হয়ে থাকে, যেমন ম্যালেরিয়ার পরজীবী, সেখানে আমরা দুইটা পোষক দেখি, একটা হলো অ্যানোফিলিস মশকি আর একটা পোষক মানুষের সাধারণত লোহিত রক্তকণিকা ও যকৃতে এরা অযৌন প্রজনন করে আর মশকির কোপে এদের যৌন প্রজনন হয়ে থাকে। এই ক্ষেত্রে দেখা গেছে যে এদের জীবনচক্র সম্পূর্ণ করতে দুইটা পোষক প্রয়োজন। এবং ফেসিওলা হেপাটিকা, এদের ক্ষেত্রেও আমরা দেখি যে জীবনচক্র সম্পূর্ণ করতে এদেরও দুইটা পোষকের প্রয়োজন হয়ে থাকে। তার মধ্যে কিছু হিমোফ্লাজেলেট আছে, যেমন লিশমিনিয়া, ট্রাইপানোসোমা। এদের জীবনচক্র সাধারণত এরা প্রোটোজোয়ান প্যারাসাইট
এদের জীবনচক্র সম্পূর্ণ করতেও দুইটা পোষকের প্রয়োজন হয়, যেমন ট্রাইপানোসোমার একটি পোষক সিসিফ্লাই মাধ্যমিক পোষক, আর মানুষ হলো প্রাথমিক পোষক। লেশমেনিয়াতেও আমরা দেখে থাকি যে ফ্লিবোটোমাস সাধারণত মাছির কামড়ে এই লেশমেনিয়াসিস বা কালাজ্বর হয়ে থাকে, এক্ষেত্রে মাধ্যমিক পোষক ফ্লিবোটোমাস, আর মানুষ হচ্ছে প্রাথমিক পোষক। কখনো কখনো আমরা দুইয়ের অধিক পোষকও দেখে থাকি পরজীবীতে, যেমন ডাইফাইলোবোট্রিয়াম লেটাম এর সাধারণত দেখা গেছে যে একটি পোষক সাধারণত সাইক্লোপস আর্থ্রোপোডা পর্বের প্রাণী, আর দ্বিতীয় মাধ্যমিক পোষক হলো মাছ, এবং মানুষ হলো সাধারণত ডেফিনিটিভ হোস্ট। আবার প্লাটিহেলমিনথিস পর্বে সাধারণত সিস্টোডা ক্লাসের অন্তর্ভুক্ত ডাইফাইলিডিয়াম বোট্রিয়াম, কিন্তু প্লাটিহেলমিনথিস পর্বে সাধারণত টেমাটোডা ক্লাসের অন্তর্ভুক্ত ক্লোনোরকিসেও আমরা তিনটা পোষকের উপস্থিতি দেখি। এক্ষেত্রে দেখে থাকি যে এদের জীবনচক্র সম্পূর্ণ করতে সাধারণত একটা পোষক সাধারণত এদের শামুক এবং বুলিনাস শামুক এবং অন্য একটা অন্যতম দ্বিতীয় মাধ্যমিক পোষক মাছ, এবং সাধারণত ডেফিনিটিভ হোস্ট হলো মানুষ, বিভিন্ন ধরনের সাধারণত স্তন্যপায়ী মেরুদণ্ডী প্রাণীগুলা। এছাড়াও আরো কিছু পরজীবী আছে, যেমন অতি পরজীবী। সংক্ষেপে অতি পরজীবী বলতে গেলে আমরা বলি যে এরা সাধারণত পরজীবীর পরজীবী। যখন কোনো পরজীবী প্রাণী তার পোষক হিসাবে অন্য একটা পরজীবী প্রাণীকে বেছে নেয়, তখন সেটাকে আমরা অতি পরজীবী বলি, এবং এই ঘটনাটাকে অতি পরজীবিতা বলে থাকি। দেখি আমরা পরজীবীর কত প্রজাতি, কত ক্ষেত্রে পরজীবীর অন্য প্রজাতি আক্রমণ করে এবং দেহে সংক্রমিত হয়ে পরজীবিতা সম্পর্ক গড়ে তোলে। প্রথমোক্ত জীবাণুকে অতি পরজীবী এবং গড়ে ওঠা সম্পর্ক বা এইরূপ আন্তঃক্রিয়াকে অতি পরজীবিতা বলে। যেমন নোজেমা সাধারণত দেখা গেছে যে এরা যকৃৎ ফুলকের সাধারণত প্যারাসাইট, ক্ষেত্রে এরা অতি পরজীবী। আরো কিছু পরজীবীর উদাহরণ আছে, যেমন কৃত্রিম পরজীবী। যখন কোনো পরজীবী নির্দিষ্ট পোষক ছাড়াও বিভিন্ন প্রজাতির পোষকে পরজীবী হিসেবে অবস্থান করে, তখন তাকে কৃত্রিম পরজীবী বলা হয়। যেমন ফ্লির দেহে সাধারণত আঠালির ওপর মাছি ইত্যাদি। তো এই আমরা আজকে দেখলাম সাধারণত বিভিন্ন পরজীবীর প্রকারভেদ। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।